এক চালায় বসে সাহিত্য আর সংস্কৃতি চর্চা হবে। 121 বছর আগে সেই ভাবনাকে কাজে লাগিয়ে বর্ধমানের তৎকালীন মহারাজা বিজয়চাঁদ মহাতাব গড়ে তোলেন বর্ধমান সাহিত্য পরিষদ। অর্থ এবং জমি দিয়েছিলেন রাজা সাহিত্যপ্রেমীদের জন্য, আর নিজেও সেই সংস্কৃতিতে জড়িয়ে গিয়েছিলেন। মাঝের কটা বছর নানা ঘটনায় সাহিত্য পরিষদের চৌকাঠ পার হতে সমস্যা ছিল। এখন এক নতুন দিশায় চলছে লেখক, শিল্পী, কবি, সাহিত্যিকদের আড্ডা আসর। 3/9/1938 খ্রিস্টাব্দে রাজা বিজয়চাঁদ মহাতাব দলিল রেজিস্ট্রি করে দেবার পর ভবন নির্মাণ হয়ে গেলে সাহিত্য চর্চা যখন শুরু হয়, তখন প্রথম সভাপতি ছিলেন মহারাজ ধীরাজ নিজে। আজকের দিনে এই ঐতিহাসিক ভবনেই 1321 বঙ্গাব্দে হয় অষ্টম বঙ্গীয় সম্মেলন। তৎকালীন সময়ে সাহিত্য জগতের দিকপালরা এই ভবনে এসে ইতিহাস সৃষ্টি করেন। পরবর্তীকালে কবি কুমুদরঞ্জন মল্লিক থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রী, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কে না এসেছিলেন সাহিত্য পরিষদের ওই আড্ডায়। কিন্তু মহারাজা বিজয়চাঁদ মহাতাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দ্বিতীয় সভাপতি ছিলেন রাজ পরিবারের আর এক সদস্য রাজা উদয়চাঁদ মহাতাব। সাহিত্য পরিষদের এত কিছু ঐতিহ্যের স্বর্ণ সময়ে থাকলেও এক সময় কয়েকটা বছর শহরের প্রাণকেন্দ্র খোসবাগানের প্রাচীন ভবন দখলের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হন একদল মানুষ। পরবর্তীকালে অবশ্য 2021 সালে নতুন করে সাহিত্য পরিষদের কাজকর্মে নবকলেবরে জোয়ার আসে, আর সেই নবজোয়ারের গতিতে গা ভাসিয়ে সারা জেলার সাহিত্য সংস্কৃতি জগতের মানুষজন নতুন উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। এখানকার সদস্য হয়ে সাহিত্য সঙ্গীতের সবই চর্চা চলছে। সংস্কার হয়েছে ভবনের, লাইব্রেরি হয়েছে, ঘর সাজানো হয়েছে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নিয়মিত সাহিত্য চর্চা চলছে। জীবনের সঙ্গে প্রাণ জুড়েছে। মহিলারাও তো বটেই, শিশু ও কিশোররাও এইসব আসরে যোগ দিচ্ছে। আগামীর জন্য আরও অনেক নতুন পরিকল্পনাও আছে সদস্যদের। সম্পর্কে আপনি তো যুক্ত আছেন বর্ধমান সাহিত্য পরিষদের সঙ্গে, এটা সম্পর্কে একটু বলবেন আর কি। বর্ধমান সাহিত্য পরিষদ বহু প্রাচীন এক সংস্থা বর্ধমানের বুকে, যেটা রাজাদের আমলে ছিল। তারপর কিছু মানুষের সক্রিয় ভূমিকায় পুনরায় এটাকে খোলা হয়েছে। আমরাও এর মধ্যে এসে যুক্ত হয়েছি ডাক্তার হিসেবে, এবং সাথে সাথে আমাদের যেটুকু সাহিত্য চর্চা এখানে করা হয় তাতে আমরা খুবই উপকৃত হই। এটা তো একটা সংস্কৃতি, সাহিত্য চর্চা একটা সংস্কৃতি। আপনারা যে সাপোর্ট করছেন এবং যে সমস্ত মানুষ সাপোর্টিংয়ে এগিয়ে এসছেন তাদের কিছু তারা কোন কোন ব্যক্তি? বিভিন্ন পেশার মানুষজন এগিয়ে এসেছেন, তারা এর সাথে যুক্ত হয়েছে। টাকাটা খরচের সব ব্যাপারটাই অনির্বাণ বাবু নিজে করে, তিনিও রয়েছেন। আমরা অনেক বড় বড় কাজে আমরা টাকা দিয়েছি, সব টাকাটা, কিন্তু এইটা এখানে হওয়ার জন্য এটা একটা ভালো জায়গা নিয়েছে। কারণ বহু আগে আমি বঙ্গীয় পরিষদের মিটিংয়ে কয়েকবার আসছিলাম, এই কমিটিটা যে অবস্থা ছিল আজকে তো মানে চেনাই যাচ্ছে না, এত ভালো জায়গা একটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি সব উন্নয়নমূলক কাজে সামিল হতে হবে এবং সবাই মিলে ভালো কাজ করতে হবে। এই শহর আমাদের শহর, এই শহরকে ঠিক রাখা কিন্তু আমাদেরই সবার দায়িত্ব। এটা কিন্তু প্রশাসন করবে না। অনেকে বলে প্রশাসনের লোক এই করবে, কিন্তু প্রশাসন 2-3 বছরের জন্য আসে, তারা কোনোভাবে তাদের কোনো ঝামেলা গন্ডগোল নাই, তারা ভালোভাবে থেকে তারা প্রমোশন নিয়ে কেটে পড়ে। কিন্তু শহরের মানুষকেই শহরের কাজ করতে হবে। উন্নয়নের জন্য বর্ধমান মহারাজাদের অনেক অবদান ছিল। তার মধ্যে সবচেয়ে যিনি বর্ধমানের উন্নয়নে সাহায্য করেছেন তিনি হচ্ছেন মহারাজ বিজয়চাঁদ মহাতাব। তিনি আজকে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে সবই হচ্ছে যে বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় এবং বর্ধমান সাহিত্য পরিষদ, এই 3টি সংস্থাকে বর্ধমানের মহারাজা ধীরাজ বিজয়চাঁদ মহাতাব 3টি দলিল করে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের সাহিত্য পরিষদকে এটি প্রতিষ্ঠা হয়েছিল 1312 সালের 1 আষাঢ়। তার সাহিত্য পরিষদের প্রথম যিনি সম্পাদক ছিলেন তিনি একজন
ব্যবহার্য অ্যাডভোকেট ছিলেন প্রফুল্ল কুমার মণ্ডল। তার আবেদনক্রমে মহারাজা বাৎসরিক 1 টাকা খাজনাতে ইংরেজাকে চুক্তিনামা করেন। সেখানে বলা হয় যে সেই চুক্তিনামা করে 2 কাঠা জমি এই সাহিত্য পরিষদকে দেওয়া হয়। আমার কবিতার নাম ঠাকুরপো ছন্নহান্য দাসী বাজি রাখলে বীর বলে রাম মৃত্যু 14 বলা হলো না, প্রত্যেকটা জিনিসের উত্থান পতন থাকে। এটা একটা সময় এমন পতন হয়েছিল পার্টি পলিটিক্যালি ব্যাপারে, এটা 2-3বার বন্ধ ছিল। এবং এবার ঘটনা হলো আমরা যখন এই ভাঙা বাড়িতে ঢুকলাম টোটালটাই ভগ্নদশা। একবার আমাদের যে সম্পাদক তার দ্বারাতেই এটাকে বা আমরা সহযোগিতা করেছিলাম ছিলাম। বলতে গেলে বর্ধমান রাজার তো অনেক ব্যাপার আছে, অনেক কল্পনা, অনেক কলকাতা বা বিভিন্ন জায়গায় আমার যেটুকু আইডিয়া আছে। তো ওনার প্রতিপত্তি সম্পত্তি ছিলেন। আমি মাঝে একটা কথা বলতে পারলাম না, এই ভাঙা গাওয়ার ফেরাতে আপনি এইটাই রেজাল্ট করুন যে আমরা আজকে আর বেশি বলে লাভ নেই। সাহিত্য পরিষদ নিয়ে আমরা যেভাবে এগিয়ে চলেছি এটা আরো পূর্বে ছিল। আমাদের এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমাদের কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী সহ, সঙ্গীত শিল্পী সহ সকলকে নিয়ে, সমস্ত গুণীজনদেরকে নিয়ে আমরা নিয়মিত সাহিত্য চর্চা আমরা করে থাকি এবং সঙ্গীত চর্চা আমরা করি বিভিন্নভাবে। বিভিন্ন জায়গায় বর্তমান শহর সহ বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা বিভিন্ন জায়গায় আমরা আহ্বান পাই সেখানে যাওয়ার জন্যে। তাই এই জায়গাটা আমাদের একটা সুন্দর একটা বন্ধন, সর্বধর্ম মিলন এবং আমাদের সমস্ত লোকেদের সঙ্গে একটা যোগসূত্র হয় এই চর্চার মধ্যে দিয়ে। কিছু জানবার যেমন সুযোগ পাই, তেমনি কিছু বলারও সুযোগ পাই। মানে সাধারণ মানুষ যারা কি কতটা ভালো লেখে বা লেখার চেষ্টা করে সেটা বড় কথা না, তাকে হাত ধরে টেনে এনে আহ্বান জানানো। এই হাত ধরে টেনে এনে আহ্বান জানানোর সংখ্যাটা কমে যাচ্ছে আমাদের বর্ধমান শহরে, কারণ সেই অভিভাবকের ভূমিকাটা পালন করছে না। কবে থেকে আসছেন এখানে? আমি আসছি শুরুয়াতটা বলুন। 4 বছর। আপনি? আমি কোভিড পরবর্তী সময় থেকে এখানে আজীবন সদস্য হিসেবে সংযুক্ত হয়েছি এবং আমাদের অত্যন্ত গর্বের বর্ধমান সাহিত্য পরিষদ 120 বছরের প্রাচীন, আমাদের বয়সের প্রায় 3 গুণ 3.5 গুণ বয়স আমাদের সাহিত্য পরিষদের। এই প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমরা মাসিক সাহিত্য সভায় যেমন সংযুক্ত থাকি মাসের 2টি শনিবারে, ঠিক তেমনই সাহিত্য পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা সাহিত্য এবং সংস্কৃতির বিভিন্ন ধারার সঙ্গে যুক্ত থাকি এবং বাইরের যে কোনো অনুষ্ঠানে সাহিত্য পরিষদকে আমরা রিপ্রেজেন্ট করি। আজকের দিনে মহিলারা কতটা এগিয়ে আসছে সাহিত্য সংস্কৃতি? আমাদের এখানে পুরুষ সদস্য যেমন আছে, মহিলা সদস্য সমান পরিমাণে, কেন বেশি পরিমাণ হয়তো বলা যেতে পারে। এবং প্রত্যেকটি মহিলাই কিন্তু আমরা এখানে এসে যোগদান করি। গান, কবিতা, স্বরচিত কবিতা, মাসে যে 2টো সাহিত্য সভা হয়, সেটা বিভিন্ন মনি ঋষিদের যে জন্মদিন আছে। সালে 1 আষাঢ় নগর বর্ধমানে প্রতিষ্ঠা করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ বর্ধমান শাখা। এরপর নগর বর্ধমানের মাঝখানে বিখ্যাত সানসাইয়ের দক্ষিণ পারে আরবি রোডের ওপর 2 কাঠা 7 ছটাক জমি দান করে প্রতিষ্ঠা করেন এই ঐতিহ্যবাহী বৃহত্তম সাহিত্য সংস্থা। ভারতবর্ষের বিখ্যাত অচিন্ত্য কুমার সেনগুপ্ত সাহিত্যিক আছে, তার নাতি আমি এই সাহিত্য পরিষদের থেকে দীর্ঘদিন জড়িত এবং বলতে দ্বিধা নেই। আমি যতটুকু লেখার চেষ্টা করি এইখানে একটা আলাদা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। যিনি সম্পাদক কাশিনাথ গনি, তার ডেডিকেশন অতুলনীয়। তিনি যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সেটাকে উন্নতি করা, তার প্রশংসা কম করে।
প্রাচীনতম বর্ধমান শুধু নয়, বর্ধমান জেলার একটা প্রাচীনতম সংস্থা। সেই সময় বর্ধমানে সংস্কৃতি জগতে মানুষ যাতে একসাথে এক চালায় বসে তারা সংস্কৃতি কার্যকর্ম, গান, কবিতা, পাঠ এই সমস্ত করার জন্যে বর্ধমানে মহারাজা বিজয়চাঁদ মাহাতাব তার একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন। 1300 বঙ্গাব্দ এই বর্ধমান সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজকে 121টা বছর আমরা পার করে এসেছি। অনেক বিদগ্ধ মনীষী, নাম বলতে গেলে অনেকে আছেন, তারা এখানে পা রেখেছেন। যেরকম বর্ধমানের মধ্যে কবি কুমুদ রঞ্জন মল্লিক আছেন, কবি নজরুল ইসলাম এখানে এসেছিলেন, এবং সবচেয়ে বড় কথা 8ম বঙ্গীয় সাহিত্য সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই উপলক্ষে, এই সাহিত্য পরিষদের অনুষ্ঠান উপলক্ষে বর্ধমানে পা রেখেছিলেন। কথা বলুন, তখন কি বিল্ডিংটা ছিল? হ্যাঁ, দেখছেন ফলক রয়েছে, বিজয়চাঁদের এখানে ছবিও রয়েছে। উনি এটাকে তৈরি করেছিলেন বর্ধমানবাসীর উদ্দেশ্যে, যারা সাহিত্য চর্চা করার জন্য 2 জায়গার ওপর এই বিল্ডিং তৈরি হয়েছিল। তখন কি আমরা যেটা জানি, এটা চলার পথে অনেক কিছু গন্ডগোল হয়েছিল। মাঝখানে এটা একদম ভঙ্গুর অবস্থায়, সামনে ছবিগুলো গিয়ে দেখলেই বুঝতে পারবেন। মাঝখানে কোর্টে কেস চলে গেছিল, এখানে পার্টি অফিস তৈরি হয়েছিল। সেই অফিসটাকে উদ্ধার করে 2011 সালে নিশ্চয়ই জানেন বাংলা একটা পদ পরিবর্তন হয়েছিল। সেই পদ পরিবর্তনে হওয়ার পর আমরা এই জায়গাটাকে আবার আমরা সাহিত্য পরিষদের ভবন হিসেবে পাই। পরবর্তী ক্ষেত্রে আবার পাশে একটা বিল্ডিং ছিল, ট্রান্সফার করে অনেক কেস করে সেই সময় রবিরঞ্জন চট্টোপাধ্যায় বর্তমানের মন্ত্রী ছিলেন এবং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এই বিল্ডিংটা দোতলা তৈরি করার জন্য তিনি পরিকল্পনা নিয়েছিলেন আমাদের কথা মতো, এবং তিনি টাকাও বরাদ্দ হয়েছিল, কিন্তু কেসের জন্য সেটা কিন্তু হয়নি। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার এটাকে নতুন করে উদ্ধার করে মুরারি মোহন কোয়ার আমাদের প্রেসিডেন্ট, এখানে প্রত্যেক মাসে প্রথম শনিবার আর তৃতীয় শনিবার সাহিত্যের বাসর বসে। সেখানে গান, কবিতা এবং বিভিন্ন আলোচনা বিভিন্ন বিষয়ের উপর থাকে। এখানে পরেশ সরকার বর্ধমানের চেয়ারম্যান এই টয়লেটটা, এবারে সাবমার্সিবল এই সমস্ত তৈরি করে দেয়। বর্তমানে বিধায়ক খোকন দাস, তাকে আমরা আমাদের প্রিয় ভাই, তাকে বলাতে এই শেডটা, পাইলে যে শেডটা সেটা নির্মাণ করেছে। এরপর আমরা চেষ্টা করছি এটাকে দ্বিতল করার জন্য একটা হল হবে, যে হলে আমরা সেমিনার হল হিসেবে ব্যবহার করছি। সেটা কোথায় হবে? ওপর বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা ইতিমধ্যে আবেদন রেখেছি। আমরা চেষ্টা করব এটাকে দ্বিতল করার জন্য। আমাদের এখন 200-র ওপর এখানে সদস্য আছে, এবং আমাদের যে একটা সঙ্গীত বিভাগ আছে, সংস্কৃতি বিভাগ, বর্তমানে যত মেলা বিভিন্ন সাহিত্যের আসর হয় সেখানে সেই শিল্পীরা অংশগ্রহণ চালু করেছি। 2011-এর পর 14 সাল থেকে এই আগে যারা সব সম্পাদক সহানন্দ ছিলেন, নিখিল, আমাদের নীরদ বল সরকার ছিলেন, এরা সব দায়িত্বপূর্ণ জায়গায় ছিলেন। এর পরবর্তী 2014 থেকে আমি সম্পাদকের দায়িত্বে আছি, এবং সেই সময় থেকে আমরা চেষ্টা করেছি বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, এবং এই বিল্ডিংটা অন্তত সাহিত্যের যেটা আসর করা যায়। আপনারা দেখছেন একটা এমন অবস্থায় ছিল যেখানে বসাই যেত না, এবং সেই জায়গাটাকে কিন্তু আমরা তৈরি করেছি। এবং একটা লাইব্রেরি দেখেছেন, অনেক এই বইগুলো কিন্তু একটাও কেনা নয়, এটাকে এখানে উৎসাহিত করার জন্য এবং ভালোবেসে তারা এটাকে কিন্তু দান করেছে। আচ্ছা, মহারাজার কোনো পুঁথি পেয়েছেন? না, পুরোনো দিনের কিছু এইগুলো তো এই জায়গায় অনেক পুঁথি ছিল, কিন্তু এখানে তো বললাম এটা সেই সময় সিপিএমের দলে এটা একটা পার্টি অফিস তৈরি করেছিল। সেই সমস্ত কোনো চুরি, এমনকি যেখানে আসবাবপত্র ছিল সেগুলোও সব চুরি হয়ে গেছিলো। এই যে দেখছেন নতুন করে এই যে আলমারি, এই যে চেয়ার, এগুলো সব আমরা নতুন করে তৈরি, এইটা আমরা উদ্বোধন করব, এবং সর্বসাধারণ যাতে এখানে এসে আমরা এই বাইরে যেরকম আমাদের সভা হয়, এখানে এসে প্রত্যেক রবিবার বিভিন্ন বই নিয়ে এসে তারা পড়ুন, এবং তারা দরকার হলে তারা রেফারেন্সের জন্য তারা ছবি তুলে নিয়ে যাবে।